দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স ওভার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর একটি সকাল এবং সুন্দর একটি আয়োজন, যে আয়োজনের মাধ্যমে আসলে আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক চর্চার সাথে সাথে শিল্প সংস্কৃতি মনা মানুষদেরকে আবিষ্কার করার চেষ্টা করি এবং সমাজের আলোকিত মানুষরাই হয়ে ওঠেন আমাদের অতিথি। আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু তার আগে চলে যাচ্ছি জেরিনের কাছে। জেরিন, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? ভালো আছি, তুমি? খুবই ভালো আছি, তোমাকে দেখে আরো বেশি ভালো লাগছে। সুস্থ আছো তাই ভালো লাগছে। একদম একদম, তোমাদের দোয়াই আসলে। চমৎকার সুন্দর সকালে একজন চমৎকার মানুষ আছেন যিনি আসলে আমাদের পুরো আয়োজনটিকে আজকে আলোকিত করে তুলবেন। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? হ্যাঁ, আছি ইনশাল্লাহ ভালো। যেমনটা বলছিলাম যে আজকের আয়োজনটিকে আপনি আলোকিত করে তুলবেন, কারণ আসলে কিছু মানুষ আছে যে শিল্প চর্চা করে, কিছু মানুষ আছেন যারা শিল্পের সেই স্বাদটা আসলে গ্রহণ করেন। তো আপনি একদম শুরুতে জানতে চাইবো, সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আবৃত্তিকে বেছে নেওয়ার কারণ কি ছিল? এটি আসলে তো নিজে কখনো ভেবে দেখিনি, আসলে ভালো লেগেছে। আচ্ছা। আর একটি কারণও আছে, সেটি হচ্ছে যে ছোটবেলায় তো বিশেষ করে শীতের রাতে সকালে আচ্ছা, তো ঘুম ভেঙে যেত, বাবার সঙ্গে ঘুমোতাম। তো বাবা তো বাইরে যেতে দিবে না এই ঠান্ডার মধ্যে। তো তখন ধরে রাখার জন্যে তো উনি বেশ ছড়া শোনাতেন, কবিতা শোনাতেন। তো সেই থেকেই যেটা আমার মনে হয় যে অবচেতনে একটা ভালো লাগা কাজ করেছিল। তারপরে একটু বড় হয়ে দেখলাম যে আমার বাবা খুব সুন্দর পুঁথি পাঠ করতেন। আচ্ছা আচ্ছা। এবং বেশ খ্যাতি ছিল তার এই পুঁথি পাঠ বিষয়ে, এবং আমার নানা বাড়িতে তার একটা বিশেষ কদর ছিল পুঁথি পাঠের এই জন্য। পুঁথি পাঠের জন্য। মানে একটা বিশেষ জামাই ছিলেন তিনি। তো আমার ধারণা যে সেই থেকে, সেই ছোটবেলা থেকেই হয়তো যে এই অবচেতনে এই জিনিসটি কাজ করেছে। এবং তারপরে যখন স্কুলে যাওয়া শুরু করলাম তখন দেখা যেত যে অন্যান্য বই পড়ার আগেই, নতুন বইটা আসার সঙ্গে সঙ্গেই যে ছড়াগুলো যে থাকতো, কবিতাগুলো থাকতো, ওগুলো ক্লাসে পড়ার আগেই মুখস্থ হয়ে যেত। চমৎকার। আসলে শৈশব মানুষের জীবনের সাথে এমন ভাবে সম্পৃক্ত থাকে, আমরা গল্পে গল্পে কোথায় যেন বারবার শৈশবে চলেই যাই। এবং আমরা আমাদের এই আয়োজনে যারাই অতিথি থাকেন তাদের শৈশব থেকেই শুরু করার চেষ্টা করি, জানার চেষ্টা করি তাদের কেমন ছিল শৈশব। আপনার ক্ষেত্রেও আজকে তার ব্যতিক্রম হবে না। আপনি বাবার কথা বলছিলেন যে বাবাই একরকম পুঁথি পড়ে বা কবিতা পড়ে আপনার আবৃত্তির যে চর্চাটা বা আবৃত্তির প্রতি ভালো লাগাটা ছোটবেলায় তৈরি করেছিলেন। কিন্তু শৈশবের সেই সময়গুলোতে আরো অনেক ঘটনা আছে, আমরা সেগুলো একটু জানতে চাই। প্রত্যেকের শৈশবে আসলে দারুণ, বেশি সবচেয়ে বেশি সুন্দর একদম মনে হয়। তো সেই শৈশবে এই যে মানে আমি গ্রামে বড় হয়েছি, একদমই গ্রামীণ পরিবেশে, একদমই গ্রামে বড় হয়েছি এবং এসএসসি পর্যন্তই আমি গ্রামে ছিলাম। তো যে গ্রামীণ, যে এখন হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আমার সময়ে এটা ছিল এই যে যে আমি ফরিদপুর বোয়ালমারিতে আমার বাড়ি। তো যে তখন এই যে সারাদিন মানে স্কুলে থেকে ফিরে এসেই যে পুকুরে ঝাঁপ দেওয়া, নদীতে ঝাঁপ দেওয়া এবং সাঁতার কাটা, তারপরে খেলাধুলা, এই যে বিভিন্ন রকম, তারপরে বন্ধুরা মিলে কই কই চলে যাওয়া সেই মাঠের ওই শেষ প্রান্তে। সেই মা হয়তো দেখা গেল এপাড়া সেপাড়া ঘুরছে যে কই গেল। তো দেখেছিলাম এখানে ওইদিকে গেছে। এই যে দুরন্ত শৈশব বলতে যেটা বোঝায়, তো আর 5-10 জনের মতো আমার সেই দুরন্ত শৈশবটাই সেরকম কেটেছে। আর পড়াশোনার চাপ এখন যেরকম, তোমাকে প্রথম হতেই হবে, তোমাকে ফার্স্ট হতে হবে, তোমাকে কি বলে জিপিএ 5 পেতে হবে। তো আসলে এতটা তারা ছিল না তখন। ছিল যে হ্যাঁ, পড়াশোনাটা সন্ধ্যার সময় প্রতিদিন
যে একটা নিয়ম মাফিক চালিয়ে যেতে হবে। সন্ধ্যার সময় পড়তে বসতে হবে, যে এটা একটা নিয়ম ছিল। আপনার সম্পর্কে আমরা যতদূর জেনেছি যে আপনার শিক্ষা জীবনে শুরু হয় আপনাদের পৈতৃক এক মাদ্রাসা থেকে, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা আছে আমার গ্রামেই, আমার বাড়ির পাশেই। সেখানে হচ্ছে যে আমার পূর্বপুরুষরা ওখানে একটি গোরস্থান, ঈদগাহ এবং একটি মাদ্রাসা, সেই মাদ্রাসাটা এখন অনেক বড়, বাইখির বনজাকি সিনিয়র মাদ্রাসা, এখন ওইটা কামিল মাদ্রাসা হয়ে গেছে, আলিয়া মাদ্রাসা। তো আমাদের এই ফ্যামিলির যেটা একটা ট্রেডিশন ছিল যে সবাইকে প্রথমে, যেহেতু ওই মাদ্রাসাতে আমাদের পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত, তো সবাইকেই ওখানে যেতে হবে, প্রাথমিকভাবে শুরুটা ওখান থেকেই করতে হবে, তারপরে যার যা ভালো লাগা সে চলে যাবে। তো দেখা গেছে যে যেমন আমি ওখানে 2-3 বছর পড়েছিলাম, তারপরে আমি প্রাইমারি স্কুলে, অন্য স্কুলে চলে গেলাম। আপনার গ্রামের স্কুলে? হ্যাঁ, তো আমার গ্রামের স্কুল মানে ওখানে পাশে। তারপরে মুক্তিযুদ্ধের পর 1972 সালে ওখানে আরেকটি, ওই মাদ্রাসার পাশে আরেকটি স্কুল প্রতিষ্ঠা পায়, বনচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আমি মাদ্রাসা থেকে শিফট হয়ে যে ওই স্কুলে ভর্তি হলেন? ভর্তি হয়ে যায়। ক্লাস 4-এ হয়তো বা? না, আমি ক্লাস 3-তে ভর্তি ওখানে। এটা মূলত আসলে মাদ্রাসায় পড়া 1 বছরই হয়েছিল। আচ্ছা। তার কারণ হলো যে আমরা ক্লাস 2 আসলে পড়িনি। কারণ হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের সময় ক্লাস 1 থেকে যেন আমি যখন ক্লাস 2-তে উঠলাম, তো তখন কিন্তু মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল। তার মানে আমাদের এই ব্যাচটা কিন্তু কেউই আমরা ক্লাস 2-তে আসলে পড়াশোনা করা পড়িনি, মানে একবারে আমরা ক্লাস 3-তে। কিন্তু যাদের অভিভাবকরা মনে করেছেন যে না ঠিক আছে ও ক্লাস 2-তেই পড়বে, তাহলে আবার সে 1 বছর গ্যাপ দিয়ে ক্লাস 2-তেই পড়েছে। বিষয়টাকে অনেকটা কিন্তু অটো পাসের সাথে মেলানো যেতে পারে, অটো পাসই হয়ে গিয়েছিল। কারণ 71 সালে তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, তখন তার ওই ক্লাস 2 পড়াশোনার সুযোগ আসলে ছিল। একদমই। স্যার, আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, সেগুলো দর্শককে জানাতে চাই। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম দেশের স্বনামধন্য একজন আবৃত্তি শিল্পী। আবৃত্তি চর্চার সঙ্গে যুক্ত আছেন 4 দশকেরও বেশি সময় ধরে। বাবার কাছে প্রথম আবৃত্তি সম্পর্কে তার ধারণা হয় স্কুলে পড়াকালীন থেকে বর্তমান সময় পর্যন্ত জাতীয় পর্যায়ের বহু অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেছেন। 1990 সালে প্রতিষ্ঠা করেন মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। 2 শতাধিক আবৃত্তি অনুষ্ঠানের প্রযোজনা, গ্রন্থনা এবং নির্দেশনা দিয়েছেন তিনি। বিটিভির আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান সুবর্ণ উচ্চারণ এর সঞ্চালনা করেছেন তিনি দীর্ঘদিন। এখন পর্যন্ত 40টির মতো তথ্য এবং প্রামাণ্যচিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। যৌথভাবে বেশ কয়েকটি আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ ভিত্তিক বঙ্গবন্ধুকে নিয়ে আবৃত্তির অ্যালবামে তার পরিবেশনা হয়েছে। প্রিয় দর্শক, তাকে আমরা জানছিলাম, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। অনেক সমৃদ্ধ এবং এত কিছুর সাথে সংযুক্ত আপনি, যেগুলো আসলে জানতে অনেক ভালো লাগবে আমাদের। স্কুল জীবন সম্পর্কে শুনছিলাম, একটু পারিবারিক জায়গাতে আসি। কেমন ছিল পরিবার, বাবা মা, ভাই বোন, বা যৌথ পরিবার ছিলেন কিনা, সব মিলিয়ে? হ্যাঁ, যৌথ পরিবার। যেমন আমরা অনেকগুলো ভাই বোন, যেমন আমার হচ্ছে 11 ভাই বোন, এবং 11 ভাই বোনের সবচেয়ে বড় আমি। আর আমার বাবা চাচারা হচ্ছে 4 ভাই। আচ্ছা। তো আমি যখন মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ি, তখনও কিন্তু আমরা যৌথ পরিবার। এবং বাড়িতে যখন রান্নাবান্না হতো গ্রামের বাড়িতে, তো তখন মনে হতো যে বাড়িতে মনে হয় কোনো অকেশন আছে, কোনো বিয়ে শাদী আছে, এরকম যারা না জানতো তারা। কারণ রেগুলার 40 থেকে 45 জনের রান্না হতো। তো এই যে যৌথ পরিবার, তো সেই যৌথ পরিবার একটা শেয়ারিং, এই যে ভাগাভাগি করে নেওয়ার যে ব্যাপারটি, সেই চর্চাটি ছিল। যে অনেক সময় দেখা গেছে যে খাবার শেষে যে এসছে সে হয়তো সে খাবারটা পেলই না এরকম, কিন্তু তার জন্য কিন্তু কোনো কষ্ট ছিল না। সঙ্গে সঙ্গে আবার দেখা গেল যে সেটা তৈরি হয়ে গেছে। কিন্তু এই যে আনন্দটা সবাই মিলে থাকার, যে সেটির মধ্যে বড় হয়েছি। আর যে পরিবার, যে আমাদের যে ধর্মীয় পরিবার, যে ধর্ম চর্চায় সবকিছু, কিন্তু কোনো গোঁড়া যে ধর্মীয় যে অন্ধবিশ্বাসের নয়, যে যার যেটা কোনো বাধা ছিল না, যে যেভাবে মনে করে
তার বিশ্বাসের যে জায়গা, সে যেভাবে চর্চা নিঃসন্দেহে, করবে কারণ সে চর্চা করবে। এবং সংস্কৃতি, এই যে যেটা মানে বলছিলাম যে শুরুতেই যে বাবা যে পুঁথিপাঠ, হ্যাঁ, এবং আমার দাদাও কিন্তু বাড়িতে 5 বেলা মুন্নাট মসজিদে বাড়িতে যে 5 বেলা আজান দিয়ে নামাজ আদায় করতেন। বাহ। তো আমার দাদার যে মামা ছিলেন মঙ্গলবায়াতি হিসেবে খ্যাত, এলাকায় এখন তার খুব এখনো যে নাম সবাই যশ যারা রয়েছে। নাম জানে। তো আমার দাদা কিন্তু দাদার আপন মামা, তো তিনি কিন্তু এই তার সঙ্গে এই যে বিভিন্ন জায়গায় এই জারি গান, সারি গান, মারফতি, কবি গান, এগুলো সব করতেন এক সময়। আচ্ছা। এবং আমার দাদার কাছ থেকে কিন্তু আমার প্রথম যে ধারণাটা এই যে সংস্কৃতির জারি বিষয়ে? গান, সারি গান, কবিতা, কিন্তু তার সাথে কিন্তু এই যে এখন অনেক সময় আমরা যে ধর্মের সাথে একটা বিরোধ তৈরি করে ফেলি, কিন্তু আমি আমার পরিবারে কিন্তু সেটা কখনো এটাই দেখিনি। আমরা ভাবছিলাম যে এই জিনিসটা ভীষণ সুন্দর, আমরা সবসময় করি ধর্ম এবং সংস্কৃতিকে একসঙ্গে একদম। গুলিয়ে ঠিক আছে, যে এইটা। এবং আমার যে দাদার আরো পোষ্য ছিল, পোষ্য বলতে যেমন অনেকে ধরেন যে দাদা জানেন যে কুকুর পুষতেন, তাই না? একটু কেমন মনে হয় না যে অনেকে মনে করতে পারেন যে এটা, কিন্তু দেখা গেছে যে এই দাদা আজান দিচ্ছেন, আমাদের কুকুরটা তার পেছনে, আচ্ছা হ্যাঁ, সে এখানে এসে কোনো ডিস্টার্ব করছে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এরকম কুকুর, বিড়াল, এরকম নানা রকম পশু পাখি, কবুতর, নানা ধরনের। তো তার কিন্তু এরকমেরও অনেক আচ্ছা, জিনিস আপনার ভাই বোন ছিল। কজন ছিলেন? আমরা 11 ভাই বোন। 11 ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে সবার বড়। বড়। কেমন ছিল সবার সাথে আসলে সম্পর্ক? 11 জন কেমন আসলে মিলেমিশে থাকতেন? আমি তো বড় ভাই, বড় ভাইয়ের দায়িত্ব তো একটু আচ্ছা। বেশি থাকে। আর যেটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে চর্চাটি আছে যে ফ্যামিলির মধ্যে, যে সেটা হচ্ছে এই যে বড়দেরকে সম্মান করবার যে ব্যাপারটি, প্রবণতা, হ্যাঁ। প্রবণতা, সেটি যেমন একটা প্রচলিত নিয়মই ছিল যে বড়রা যখন কথা বলবে, মানে মাঝে ছোটরা কথা কথা বলা বলার যাবে না। দরকার নাই সেখানে। যদি বড় কিছু ভুল করে থাকে বা কোনো, সেটা পরে বলো, হ্যাঁ, পার্সোনালি বলো যে ভাইজান আপনি যে এটা বললেন, বা বাবা আপনি যে এটা বললেন, এটা এরকম না হলে এরকম হলে ভালো হতো। কিন্তু পাবলিকলি অন্য সবার সামনে, তো এই যে এক ধরনের সমীহ করা, তো সেই প্রচলনটা এখনো পর্যন্ত আপনাদের পরিবারে আমাদের বিদ্যমান। পরিবারে আছে। যেমন আমি বলা যায় শুধু আমার এই 11 ভাই বোনের বড় তা না, আমার যে বাবা চাচারা 4 ভাই, এবং সেখানে যারা আরো ভাই বোন আছে, যে তারা সবাই তো ছোট আমার, মানে বলা যায় যে আপনি ফ্যামিলি সবচেয়ে সবার বড়। বড়, হ্যাঁ। হ্যাঁ, তো তারা কিন্তু কখনোই যে এই যে বড় ভাইজান, মানে আমাকে বলে বড় ভাইজান, তো এখন এই বড় ভাইজানের উপর দিয়ে আসলে কথা বলা, কথা যদি বলতে ভুলও বলি কোনো, আমি হয়তো তাদেরকে সেই স্কোপটা দেই। এক সময় আচ্ছা। যখন ছিল তখন এগুলোকে খুব মানে স্ট্রিক্টলি মানা হতো যে না, বড়রা ছোটরা কেন কিন্তু কথা এই বলবে, যে কিন্তু একটা- এখন সেই হ্যাঁ। ফ্রিডমটা তো আবার আমি তো আর সেইভাবে চাপিয়ে দেওয়া না। একদম, একদম। স্যার, আমার খুব যে জানতে সবার ইচ্ছে মতামত করছে। নিয়েই চাপিয়ে দেওয়া, তো ওই চর্চাটি এখনো পর্যন্ত আচ্ছা, দেখতে কিন্তু এই পাচ্ছি। জায়গাতে আমার স্যার জানতে ইচ্ছে করছে যে ছোটরা বড় ভাইয়ের কাছে কখনো আবৃত্তি শোনার জন্য অনুরোধ করতো না, যে ভাইজান একটা কবিতা শুনবো? হ্যাঁ, না, তারা তো সবসময় শুনতো যখন চর্চা করছি। আর আমি তো মূলত আমার সব ভাইরাই তো মানে গ্রাম প্রাথমিক পড়াশোনাটা শুরু করে তারপরে একসময় বিভিন্ন জায়গায় চলে গেছে। তো আচ্ছা, ভাইদের আচ্ছা। সাথে আসলে ওইভাবে ওইভাবে আর connectionটা সব হয়নি। সময় তো আর আচ্ছা, দেখা আচ্ছা। হয় না। জেরিন, একটা কাজ শুনতে করা পাই যাক। এরকম। তুমি যেহেতু নিশ্চয়ই- হ্যাঁ, যেহেতু আমাদের আজকের অতিথির ছোট ভাইরা তার কবিতা শুনতে চায়নি, কিন্তু আজকে আমরা দর্শকদেরকেও তার একটা কবিতা শোনাতে চাই, কিন্তু এখন আমরা দুজন মিলে তার কাছে আবদার করতে চাই। শুরুতে আমাদের আবদারে আপনার কাছে একটা কবিতা শুনতে চাইবো। আচ্ছা, তাহলে যেহেতু ছোটবেলার কথাই আসলো, তাহলে ছোটবেলার একটা কবিতা দিয়ে শুরু করি। নিশ্চয়ই। যে অবশ্যই। এখন সম্ভবত সেটি পাঠ্য হয়েছে, তো আমাদের সময়ও সেটি পাঠ্য ছিল, কিন্তু যে বললাম যে মাদ্রাসায় যে দিয়েছিল তখন ওটা পাঠ্য ছিল। এখন সম্ভবত আবার আমাদের ক্লাস 6 কে পাঠ্য হয়েছে কিনা সঠিক আমি জানি না, কোনো এক জায়গায় আমি দেখলাম যে এরকম। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা সওদাগর। তো ভীষণ ওইটাই সুন্দর একটা মনে কবিতা। পড়ছে এখন আমার, যে ছোটবেলার কথা যেহেতু আসলো। তো ওইটা একটু করি। প্লিজ। আমি সাগরে পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর।
আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দিবে মুক্তামালা আমার নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে সে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিমি, কে করে তার ভয়, বলবো ওরে ভয় পাবে যে সে ছেলে নয়। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বালক বীর, খাজনা যোগায় রাজ্য আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদেরও দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিদেবে তারা রাজ্যে আমার এলে। দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙ্গ বিভেদে করবো একাকার। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব, তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। বলবো মাকে ভয় কি গো মা, বাণিজ্যতে যাই, সেই মণিমা এনে দেব তোর ঘরে জানাই। মা দক্ষিণী তুই, তাই তো সে দুঃখ ঘুচাবো আজ, জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ে লাজ। লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি, আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। আমি হব রাজার কুমার, মা হবে রাজরানী। বাহ, আবৃত্তি আসলে আপনার সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, এবং আবৃত্তি শিল্পী হিসেবে আপনি ইতিমধ্যে আমাদেরকে একটি কবিতা শুনিয়েছেন আজকের আয়োজনে। আরও একটি কবিতা শোনার জন্য আগ্রহ লাগছে, কোন কবিতাটি শোনাবেন? আচ্ছা, অবশ্যই, কারণ আমি যে একটু আগে বলছিলাম যে ক্লাস 2-তে পড়িনি, মুক্তিযুদ্ধ চলে এলো। জি। তো সেই মুক্তিযুদ্ধের দেখা সেই শৈশবে অনেক স্মৃতি। তো মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যে তাদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি কবিতা পড়তে চাই, এবং সেটি হচ্ছে কবি জসিমউদ্দিনের কবিতা দগ্ধগ্রাম। তখনকার যে গণহত্যা এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে সেটির বাস্তবতাটা এই কবিতার মধ্য দিয়ে আমরা জানতে পারি, দেখতে পাই। দগ্ধগ্রাম, কবি জসিমউদ্দিন। এইখানে ছিল কালো গ্রাম খানি, আম কাঁঠালের ছায়া, টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন জড়ায় ঘোরায় ছিল যে তাদের বেড়ে, আকাশ হইতে আসিত আশিস দেবের ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বৌজি কহিত কানে, আমার জন্যে নয়ন জুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটের ফিরতি পিতারে বেরিয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের বসিত আসর, গায়নের সুর ধরি যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসে হইল পশ্চিম হতে নরঘাতকের আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্ট হাসি। মার কোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায়, যুপকাষ্ঠের গায়ে শত সহস্র পড়িল মানুষ ভীষণ খড়গোথায়। শত শেখা মেলি অগ্নিদাহন চাহি আকাশের পানে, হয়তো বা এরা ফরিয়াদ করি ঊর্ধ্বে নিঃশ্বাস হানে। আকাশে আজিকে নাহি কোনো পাখি, সুনীল আরো সীতার দিগন্তে মেলিয়ে ভীষণ রূপ দক্ষিণে অনিবার। মুহূর্তে সব শেষ হয়ে গেল, ভস্মাবশেষ গ্রাম। দাঁড়ায় রয়েছে বিষাদ মলিন, দগ্ধ দুটি আট পোড়া খাম। ওইখানে ছিল কুলের গাছটি, স্খলিত দগ্ধ শাক,
পাড়ার যত না ছেলে মেয়েদের নীরবে পড়িছে ডাক, সে গাছে তো আর ধরিবে না ফল, নাড়িয়া তাহার ডাল পারিবে না ফল, দস্যু ছেলেরা অবহেলি মার গাল। সিঁদুরে আমের গাছ ছিল কোথা, বছরের শেষ ক্ষণে শাখা ভরা আম সিঁদুর পরিয়া সাজিত বিয়ের কোণে, সে গাছে তো আর ধরিবে না আম। বসে মাসের ঝড়ে সে ছেলে মেয়েরা আসিবে না পুনঃ আম কুড়াবার তরে, সারা গাঁও খানি দগ্ধ শ্মশান, দমকা হাওয়ার খায় দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্যে উড়িয়া যায়, দীর্ঘ নিঃশ্বাস আকাশে পাতালে ভস্যে উড়িয়া যায়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কারো লেখনীর মধ্য দিয়ে এত দারুণভাবে ফুটে উঠতে পারে আসলে, এবং সেই সেটা আরো প্রাণ লেখনীটা পেয়েছে আসলে আসলে প্রাণ আমাদের স্যারের পেয়েছে কবিতায়, না? স্যারের কবিতা। স্যার খুব খুব অসাধারণ করে আসলে বর্ণনা করলেন, আবৃত্তি করলেন, খুবই ভালো লাগলো। স্যার, আমরা যতদূর জানি যে পুঁথি পাঠ করতেন আপনার বাবা, আপনার কি কখনো শোনা হয়েছে? মানে হ্যাঁ, নিজে শুনেছি, শুনেছেন আমার বাবার দাদাও পুঁথি পাঠ? বলতেন। হ্যাঁ, তো আসলে নিজে কখনোই ওইভাবে মানে পারফরমেন্স হিসেবে করা হয় না, কিন্তু এমনি আলোচনায় বা নানা জায়গায় দু এক লাইন যে করেছে। বা মানে তারপরে বাবারটা- অন্যদেরও শুনেছি আমরা সারা রাত জেগে পুঁথি পাঠটা তো শুনেছি। খুব মানে মঞ্চ বসিয়ে খুব আসরের মধ্য দিয়ে করা হয়, এটার একটা আবহ তৈরি করতে হয়। মানে বাবার পুঁথি আপনি কখনো দর্শক হিসেবে বসে শুনেছেন? হ্যাঁ, শুনেছি। কোনটা বিশেষ সবচেয়ে করে বেশি মামা মজা লাগে? বাড়িতে যখন গিয়েছি, কারণ ওটা একটা সারাই পড়ে গেছে। যে বিশেষ জামাই লোকজন পুঁথি। রাতে সন্ধ্যার পরে দেখা গেল, আমরা ছোট তখন। আচ্ছা। হ্যাঁ, তো ওই সবাই এসে উঠানের মধ্যে গোল মধু করে, মিশিয়ে, হ্যাঁ, আসর করে। তারপর হারিকেনের আলোতে বসে তো নানা রকম পুঁথি। আপনার বাবার পড়া বা পাঠ করা সবচেয়ে জনপ্রিয় পুঁথি কোনটা ছিল? অনেক পুঁথি পড়েছেন, যেমন যে খায়রুল হাসর, তারপরে ওই যে মহুয়া পালা। গাজী কালু চম্পাবতী, এরকম আর কি তখনকার নানা রকম যেগুলো ছিল। তো এই মধ্যে যেটা একটা মনে পড়ছে আমার, সেটা হলো গাজী কালু চম্পাবতীর একটা আছে, আরে দমদম বলিয়া রে মন্দার ছাড়িল জিকির, নন্দ ঘোষের মেয়ে বলে আসিল ফকির, সুবুদ্ধি গোয়ালের মেয়ে কুবুদ্ধি জুটিল, সীতার উপর সিঁদুর রাইখা গাজীকে ফিরাইল, আয় 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 হালে মল্ল হালের আবাল আথালে মল্ল গাই, কত না বছর মইরা গেল লেখা যুখানা। বাহ, কি চমৎকার। দারুণ পুঁথি জিনিসটাই খুব মানে দারুণ। এই মুহূর্তে হঠাৎ করে মনে একদম, পড়লো একদম। আর কি আমার। কিন্তু আপনি যাই করছেন না কেন, আপনি যখন পুঁথি পড়ছেন সেটাও আমরা মুগ্ধ হচ্ছি, আপনি যখন আবৃত্তি করছেন সেটাও আমাদেরকে মুগ্ধ করছে। স্যার, আপনার ব্যক্তি জীবন সম্পর্কে যেহেতু আমরা বেশি জানছি, আমরা আপনার পড়াশোনা সম্পর্কে একটু শুনি, যে এসএসসি কোথা থেকে পাশ করলেন, কেমন ফলাফল হলো? পড়াশোনা বললাম যে প্রথমে এই বাইকির বঞ্চাকি সিনিয়র মাদ্রাসা, তারপরে হচ্ছে বাইকি বঞ্চাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে একটা আমি জুনিয়র হাই স্কুলে পড়েছি আমাদের পাশের গ্রামে, এবং আচ্ছা। ওইটিও প্রথম ব্যাচের ছাত্র আমরা। যেমন এই প্রাইমারি স্কুলের প্রথম, কারণ তখন শুরুই হয়েছিল। পরপরই 72 সালে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছিল। ফিরে আসলেন, তখন তারা অনেক যে ঠিক আছে যার যেরকম ক্ষেত্র যে সেই জায়গায় তারা চলে যেত, অনেকে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। যেমন এই সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা বললাম, সেটাও প্রথম ব্যাচের ছাত্র, যেটা 72 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা। তারপরে এই চতুল জুনিয়র হাই স্কুল, আচ্ছা। হ্যাঁ, তো এই জুনিয়র হাই স্কুল 8ম শ্রেণী পর্যন্ত, আচ্ছা। এটাও কিন্তু 72 সালে প্রতিষ্ঠিত, এবং এইটারও প্রথম ব্যাচের ছাত্র আমরা। বাহ। হ্যাঁ, তো এইখান থেকেই আসলে যে আবৃত্তির ওই যে শুরুতে যেটা বলেছিলেন যে আসলে এই যে ঝোঁকটা বা কেন এদিকে স্কুল আসে। থেকেই, তাই না? তো মূলত এই যে আমি যখন এই চতুল জুনিয়র হাই স্কুলে পড়ি, ক্লাস 6-এ যখন ভর্তি হলাম, তো আমাদের যে হেড স্যার ছিলেন মুক্তিযোদ্ধা এবং আব্দুল মান্নান মিয়া, তো উনি খুব কবিতা প্রেমিক ছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং খুব সুন্দর আবৃত্তি করতেন। এবং মূলত ওনার উৎসাহে
যে এবং যে কিন্তু মূলত যে আবৃত্তি সম্পর্কে ধারণা, ছোটবেলায় তো কবিতা পড়েছি কিন্তু যে আবৃত্তি যে একটা আলাদা করে শিল্প হতে পারে, এটা যে একটি বিষয়, এটা যে চর্চার ব্যাপার, এটা যে আলাদা একটা মাধ্যম, তো এটা আসলে মান্নান স্যারের এই কাছ থেকেই জানা, কারণ তিনি কিছু কিছু কবিতা ক্লাসে ওই বাধ্যতামূলক করে দিতেন এবং উনি বলতেন এটা কর, এবং তখন উনি দেখিয়ে দিতেন যে এটা এরকম না, এই উচ্চারণটা, এই যে উচ্চারণের প্রতি যে একটা ঝোঁক, এই স্যারই কিন্তু প্রথমে যে উচ্চারণ যে একটা ব্যাপার, এটা যে ব্যক্তিত্বকে বিকাশ ঘটায় এবং যে একজন মানুষের কথা বলা যে তার ব্যক্তিত্ব অবশ্যই অন্যতম একটা অ্যাকসেসরিজ হয়। হ্যাঁ, তো সেটাই এই স্যারের কাছ থেকেই, এবং এই যে আবৃত্তির প্রতি ঝোঁকার এটা। তারপরে আমি আসলাম বোয়ালমারী জর্জ একাডেমি। আচ্ছা, এখানেও আমাদের যে হেড স্যার ছিলেন শিবপ্রসাদ রায়, সেটা মানে ক্লাস 9-এ। ক্লাস 9-এ, হ্যাঁ। তো ইনি স্যার ছিলেন যেমন গান করতেন চমৎকার, আর মানে জ্ঞানী লোক বলতে যে উনি অনেক অবস্থাপন্ন জমিদার পরিবারের ছিলেন, তো উনি শিক্ষকতা মানে কিছু না করলেও কিছু হতো না, কিন্তু শিক্ষকতা পেশাকে যে বেছে নিয়েছিলেন, কিন্তু প্রচুর পড়াশোনা ছিল তার, ধর্মীয় জ্ঞান বলি আমি, যে কোনো জায়গা থেকে, এবং এই যে সকল কুপমণ্ডকতার থেকে, অন্ধবিশ্বাসের জায়গা থেকে বেরিয়ে আসা, এবং মূলত এই যে শিবু স্যার আমরা যে বলতাম, যে ওনার কাছ থেকে আসলে এই দীক্ষাটা পাওয়া, এবং পাশাপাশি তখন আমাদের গার্লস স্কুলের হেড স্যার ছিলেন গাজী খোরশেদুজ্জামান ছড়াকার, এবং এই বাংলাদেশের ধানশালিকের দেশে বা খেলা ঘরে ঢাকায় উনি একসময় মতিঝিল পোস্ট অফিস হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ছিলেন, পরে উনি গার্লস স্কুলে দিয়ে জয়েন করলেন আমাদের। তো এই দুই স্যারের যে অবদান, যে এই যে মূলত তখন একেবারে আমাকে এইটার প্রতি মানে এত বেশি, স্যার বলতে হবে যে আপনারা খুব সৌভাগ্যবান ছিলেন, আপনি খুব সৌভাগ্যবান, এটা আমি সৌভাগ্যবানই মনে করি যে আমি যে শিক্ষকগুলো আমার এই স্কুল জীবনে পেয়েছি, যে তারা আসলে আমাকে মানে এই জায়গায় নিয়ে আসা এবং তাদের উৎসাহে তৈরি করে দেওয়া। যেমন এই যে আমি একটু বলি না বলে আজকে, যেমন এই যে শিবু স্যারের কথা বললাম, যে হেড স্যারের কথা, তো উনি উচ্চারণ কিভাবে শেখাতেন, একটা উদাহরণ আমি দিই। ক্লাসে তো বলতো যে এই যে রফিক, ও তো বেল খায় না, ও তো বেল খায়, মানে আমাদের আঞ্চলিক বেলকে বেল, ওর তো পেটে ক্ষুধা লাগে না, ওর তো পেটে খিদে লাগে। মানে মজার ছলে যে শিখানো, মজার ছলে যে এই যে শিখিয়ে দেওয়া যে ওটা পেট, পেট না, একদম ঠিক আছে, ওটা বেল, ওটা বেল না, ঠিক আছে। তো এই যে বিষয়, তো এটি আসলে পথ চলার মানে যে পথে। আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পড়াশোনার জায়গাটা কেমন চলছিল? হ্যাঁ, পড়াশোনা ছিল, তবে আমার আমি বোয়ালমারী জর্জ একাডেমিকে এসএসসি দিলাম 1980 সালে, তারপরে এসে ভর্তি হলাম আমরা হচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে। তো ইন্টারমিডিয়েটের আমার একটা গ্যাপ আছে, কারণ ওই সময়টায় যে আমি রাজ্য সরকারি রাজেন্দ্র কলেজে, এবং আমি তো বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। তো পরে আমি ওই পরীক্ষাটা তো খারাপ হয়ে গেল, এবং সেটা হচ্ছে 82 সালে। তো হঠাৎ করে মনে হলো যে রেজাল্টটা খুব খারাপ হবে। আচ্ছা, আর ওই সূত্রে যে বলেছিলাম যে জিপিএ 5 পেতে হবে, এবং তো এটা ছিল না। কিন্তু আমাদের সময় একটা গ্রামে, যেটা যে কোনো পরিবারেরই একটা যে ইয়ে ছিল, হয় ডাক্তার হতে হবে, না ইঞ্জিনিয়ার হতে হবে, তো ওই চাপটা কিন্তু এক ধরনের যে একটু বড় যখন হয়, তখন কিন্তু এটা মুখে মুখে সবাই বলতো। তো তখন এক ধরনের মনে হলো যে এসএসসি পরীক্ষার 2-6টা দেওয়ার পরে, কেমিস্ট্রি পরীক্ষা দেওয়ার পরে মনে হলো যে ফার্স্ট ডিভিশন তো হবে না। আর ওইবার প্রথম মার্শাল্লাহ আসলো, মানে মার্শাল্লাহ মানে কি, ওই আমাদের পরীক্ষা সম্ভবত এপ্রিলে প্রথম সপ্তাহে শুরু হলো, আর মার্চের 24-25 তারিখে মার্শাল্লাহ, 80-এর দশকের কথা। হ্যাঁ, ঠিক আছে। তো তখন হলো কি হঠাৎ করে একটা পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, এবং পরীক্ষার সিস্টেমটাও একটু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তো যেটা আমরা অভ্যস্ত ছিলাম না, যে
তো এই সব মিলায় একটু মানে, তো আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা ফাজিল না হলে তো মেডিকেলে ডাক্তার হওয়া যাবে না বা ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, যদিও আমার কখনোই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে শখটা কোনোদিন আসলে কখনোই ছিল ভেতরে, না। কিন্তু ওই যে পরিবারের যে একটা যে সেটা আমার ছিল না, কারণ আমার ভালো লাগতো 21শে ফেব্রুয়ারির ইতিহাস, আমার ভালো লাগে কবিতা পড়তে। বাহ। আমি যেদিন 21শে ফেব্রুয়ারির ইতিহাস জেনেছি তখন আমার কাছে মনে হয়েছে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে, মানে যে ভীষণ কোনো সুন্দর। মানে ভাবে। পরবর্তীতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া হলো? তারপরে আমি ওখান থেকে 1 বছর ড্রপ করে আবার আমি বোয়ালমারি তে ফিরে গেলাম আমার কলেজে, বোয়ালমারি ডিগ্রি কলেজে। তারপরে আর এদিকে কিন্তু আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম অনার্সে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইটা এই সায়েন্সের একটা সাবজেক্ট, কিন্তু সেটা কখনোই ক্লাস করা হয় না। কোন যেমন সাবজেক্টে স্যার? হ্যাঁ, ওইটা ছিল আমাদের হচ্ছে যে বটানিতে। বোটানিতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওখানে ইয়ে করে তারপরে আর আমার বন্ধুরা পড়েছে, কিন্তু আমার তারপরে একটা চিন্তা মাথার মধ্যে আসলো যে এটা এই ড্রপ হয়ে গেল 1 বছর, তারপরে আবার যে ওখানে গিয়েছেন, তখন ওখানে যাওয়ার মনে হলো যে এই সামাজিক পরিবর্তন বা এই সব কিছু করতে হলে, সাংস্কৃতিক এগুলো সব করতে হলে আসলে রাজনীতিটা করতে হবে। আচ্ছা। যে রাজনীতি না করলে তো কোনো পরিবর্তন আনা সম্ভব হবে না, এই সেই। তো তখন কিছুটা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে এটা কি গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলে না। আসার পরে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে আলটিমেটলি তখন শুধু ভর্তি হননি আপনি? হ্যাঁ, শুধু ভর্তি ছিল, পরে আমি আর নট ক্লাস অনলি করেননি। দ্যাট, যে আমি জগন্নাথ কলেজেও তখন নাইটে ভর্তি হয়েছিলাম, আচ্ছা, নাইট আচ্ছা। ছিল জগন্নাথ Evening কলেজে। course, হ্যাঁ, যেটা ছিল। ইভিনিং ছিল, ওটাও ভর্তি হয়েছিলাম। আচ্ছা। তো যাই হোক, কিন্তু আমি ঢাকায় তখনও থাকি না। আচ্ছা। কিন্তু আমি পরে ওখানে যে রাজনীতি করতে হবে ইত্যাদি এবং কিছুদিন করলাম, 1 বছর ড্রপ দিয়ে। তারপরে আমি সিম্পল গ্রাজুয়েশন করে এসে তারপরে ওই যে আমার ছোটবেলায় কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ভর্তি পড়তে হবো, হবে। তখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এবং ওই বাংলা বিভাগেই ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ। পাশাপাশি তো আপনার আবৃত্তির চর্চা চলছিল। হ্যাঁ, আবৃত্তি চর্চা। কেন আমি ওখানে অনেক, যেমন ওই যখন আমি ছোটবেলা থেকে, যেমন ওই আমার সেই ছোটবেলা যে ছাড়দের কথা বললাম, যে তখন থেকেই কিন্তু আমি অনেকগুলো সংগঠনের একেবারে প্রতিষ্ঠাকালীন থেকেই যে ছিলেন। যুক্ত ছিলাম। আচ্ছা। যেমন আমি যতগুলো বলি, যেমন আমরা প্রথম একটা করলাম হচ্ছে আমরা কজন, আচ্ছা। এরকম আমরা বন্ধুরা, সবার প্রথম কত যেখানে সালের দিকে? লেখালেখির দিকে আসলে প্রথম তখন ইয়েটা ছিল যে লেখালেখি হবে, সাপ্তাহিক সাহিত্য বাসর হবে, সবাই আমরা লিখবো এবং সেখানে সেটা একটা পড়বো। প্রকাশ করব। তারপরে গেলাম আমরা শুক্তারা সাহিত্য গোষ্ঠী, এগুলো কি সব স্কুল কলেজে থাকা অবস্থায়? স্কুল কলেজে। তার মানে কত বছর বয়সে প্রথম সংগঠন করলেন? প্রথম সংগঠন তখন এই তো আমরা তখন গত এই 8-9-এ যখন পড়ি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে এরকম, ঠিক আছে। তো শুক্তার সাহিত্য, তারপরে উদাহরণ স্কুল একটা, তারপরে বললাম হচ্ছে ম্যাগাজিন পত্রিকা বের করতে হবে। আচ্ছা। তারপরে ওই যে ছেঁড়া পাতা নামে একটা কাগজ সম্পাদনা করতাম, আচ্ছা। সাহিত্য যে পত্রিকা লেখা হতো। তারপরে এই কে বলে কল্লোল নামে একটা, আরো কয়েকজন আমাদের সিনিয়র ছিলেন যে তারা বের করতো, ওইটা আবার আমি এই সহকারী সম্পাদক হিসেবে কাজ করতাম। বাহ। কাশফুল নামে আমি নিজে একটা সম্পাদনা করে বের করতাম। বাবা। ঠিক আছে, এটা কিন্তু নিয়মিত না, ওই তাৎক্ষণিক ভাবে। অনিয়মিত। আমরা আরো গল্প শুনতে চাই, কিন্তু এ পর্যায়ে একটি কবিতা শুনি। এই মুহূর্তে যেটি মনে পড়ছে, কারণ যেহেতু ছোটবেলার গল্প দিয়ে একটা ধারাবাহিক বিষয়, জি জি। এবং সময়টা কিভাবে চলে চলে গেল, যায়। তো সময়টাকে যে আসলে ধরে রাখা যায় না, যদি ধরে রাখা যেত আর কি। তো ওরকম একটা কবিতা, জি। কারণ আমার তো ছিল এক সময় যে এই যে ম্যাগাজিন সংগ্রহ করা, বিশেষ করে সাহিত্য পত্রিকা বা বিভিন্ন কলেজ থেকে বা নানা রকম বার্ষিকী টার্ষিকী বেরোতো। তো এরকম খুলনা বিএল কলেজের একটা বার্ষিকী একসময় আমার হাতে আসে, তো সেখানে একটি কবিতা আমি পাই, দিদারুল আলম অশ্রু, তখন স্টুডেন্ট ওখানে। শুনি তাহলে। তো তার সেই কবিতাটি, একটু দাঁড়াও একটু অপেক্ষা করো। একদিন খুব ছোটবেলায় নদীর পাড় ছুঁয়ে দাঁড়িয়ে দূরের জাহাজকে হাতছানি দিয়েছিলাম। কাছে আসতে বললাম, হে জাহাজ, এখানেই থামো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। সে তবু নির্লিপ্ত, হুইসেল বাজিয়ে তীরে তীরে ঢেউ আর সারা বুক তোলপাড় করে চলে গিয়েছিল অন্যদিকে। সেই থেকে আর ডাকি না কাউকে, শুধু কাছে এলে বলি, একটু দাঁড়া, একটু অপেক্ষা কর।
ছোটবেলায় বড়দার সাথে পথ চলতে চলতে বড্ড পিছিয়ে পড়ছিলাম বলে বড়দাকে ডেকে বললাম, দাদা দাঁড়াও, আমার গতির সাথে তোমার গতির সমীকরণ করো। সহৃদয় বড়দা সারা পথ থেমে থেমে আমায় পাশাপাশি সঙ্গ দিয়েছিল, করুণ করেছিল। একদিন যৌবনের নিষিদ্ধ মশারির নিচে নিতম্বে হাত রেখে হাবাগুবা কৈশোর আর চঞ্চল তারুণ্যকে বললাম, তোমরা বড্ড ছেলে মানুষ, একবার পর্দার আড়ালে গিয়ে দাঁড়াও, আমি আমার শৈশবের প্রচ্ছদটা দেখিনি। দেখলাম শৈশব আমার একদল উলঙ্গ ছেলের হাত ধরে নাচতে 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 চলে গেল দূরে। হাফ প্যান্টের পকেটে মার্বেল গুলতুটি আর লাটিমের লেপটির সাথে হারিয়ে গেছে আমার কৈশোর। আর বড্ড হুজ্জতে স্বভাবী ছেলেদের হাতের কবজিতে স্কুলের বেলুকোনো কাঁপা কাঁপা প্রেমপত্রে চলে গেছে তারুণ্য আমার। বার্ধক্যের ছাদে দাঁড়িয়ে থাকা পিতামহ জনাব মনসুর আলী চেঁচিয়ে জানালেন, যারা চলে যায় তাদের হাত থেকে কেড়ে রাখ সঞ্চিত ধন, নইলে নইলে ভারসাম্যের দৌড়ে পড়ে যাবে মাটির বাসন, সিঁড়িগুলোয় লেগে যাবে ঘুণ, এবং রেল লাইনের মতো সময় আর তুমি খুব খুব পাশাপাশি চলো। 25 বসন্তের স্ট্যাটিস্টিক্স খুলে হিসেবের খাতায় গরমিল দেখে রেফারিকে শুধলাম, বাধা বিঘ্নের দৌড়টা কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, 20 লক্ষ বছর আগে শুরু হয়ে গেছে। বুঝলাম অনেক পেছনে পড়ে আছি। অতঃপর সময়কে বললাম, হে সময়, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি আবার ঠিক ঠিক মতো তৈরি হয়ে নি। সময় পেরিয়ে গেল জাহাজের মতো, আমি তবু ছুটলাম, ছুটতেই থাকলাম। হে সময়, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। সত্যি যদি সময় একটু অপেক্ষা করতো না, তাহলে কি হয়তো সুন্দর। বা সবকিছুই পরিবর্তন হয়ে যেত, সবকিছু যেমনটা বলছিলেন লিখনই পরিবর্তন হয়ে যেত, পরিবর্তন আমরা করতে পারতাম। একদম। জীবন আসলে থেমে থাকে না, জীবন চলে, এবং আপনার জীবনে চলার পথেও অনেক অর্জন রয়েছে। যেই মানুষটাকে আপনি খুব পছন্দ করতেন সেই মানুষের সঙ্গেও আপনার দেখা হয়েছে, সান্নিধ্য পেয়েছেন, এবং এর পরবর্তীতে আরও অনেক অর্জন রয়েছে, পদক রয়েছে। একটু একটু করে সবগুলো শুনবো। আগে গোলাম মোস্তফার বিষয়টা শুনতে চাই। গোলাম মুস্তাফা আসলে বাবারও না, দাদার বয়সী, কিন্তু আমরা মুস্তাফা ভাই বলতাম তাকে। আচ্ছা আচ্ছা। এবং আমার মনে আছে যে সম্ভবত প্রেস ক্লাবের সামনে কোনো একটা অনুষ্ঠানে, একটা ওপেন এয়ার অনুষ্ঠানে, কোনো পাবলিক প্রোগ্রামে গোলাম মুস্তাফা মঞ্চে ছিলেন। তো তখন আমি একটি কবিতা করেছিলাম, তো গোলাম মুস্তাফা মঞ্চে বসা, তো সেইখানে কবিতা করা আর সেই বয়সে মানে মানে তার সামনে তখন করা। তার সামনে করা, আর অনেকেই তখন ফয়েজ ভাই, ফয়েজ আহমেদ, ওনারা মঞ্চে বসা আছেন, সৈয়দ হাসান ইমাম, বাহ। যারা আমাদের কাছে স্বপ্নের হ্যাঁ, হ্যাঁ, মানুষ ছিলেন, স্বপ্নের আবৃত্তি মানুষ শিল্পী সেই ছিলেন, হ্যাঁ। ছোটবেলা থেকে। তো তাদের মঞ্চে বসে তাদের সামনে কবিতা করা, তো স্বাভাবিকভাবেই বুক কাঁপছে, পা কাঁপছে, হাত কাঁপছে। তো যাই হোক, তারপরে করে যখন আমি ভয়ে ভয়ে করলাম, তারপরে যখন নেমে এলাম, তো মুস্তাফা ভাই আমাকে ডেকে বললো, এদিকে এসো। তো তারপরে বলল, গলাটা খুব মিষ্টি, খুব ভালো করেছো, আবৃত্তিটা ধরে রেখো, ছেড়ো না। বাহ। এটাও কিন্তু একটা যে এই যে লেগে থাকার যে একটা কারণ। এবং সবচেয়ে মজার হলো যে গত কয়েক বছর আগে সেই গোলাম মুস্তাফার নামে যে প্রচলিত যে পুরস্কারটা রয়েছে, প্রবর্তিত যে পদক, সেটিও আমি পেয়েছি। এটি আমার অসাধারণ। এবং গোলাম মুস্তাফা এদের আরো আছে যে এত ইয়ে ছিল যে আমি প্রথম ঢাকা শহরে এসে যে ওনাকে কোথায় পাওয়া যায়, তো আমি জানতাম যে এখানে এই যে স্কার্ডনে একটা জায়গায় ওনারা আড্ডা দিতেন, এবং সেখানে আমি অনেকবার গিয়েছি, কিন্তু ভয়ে ওনার সাথে দেখা করতে মানে কথা বলতে পারিনি। কিন্তু তারপরেই হচ্ছিল এই যে মঞ্চে এই যে প্রথমেই, তারপরে তো উনি একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন জায়গায়, বাংলাদেশের নানা জায়গায় প্রোগ্রামে গিয়েছি, একসঙ্গে প্রোগ্রাম করেছি নানাভাবে। স্যার, দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে আপনি আবৃত্তি শিল্পের সাথে জড়িত।
আসলে বাচিক শিল্পের এই শাখাটা নিয়ে যদি আমরা বলি, এখানে কিন্তু বেশ কিছু সম্ভাবনার জায়গা সময়ের সাথে সাথে তৈরি হয়েছে। যেমন আমরা যতদূর জেনেছি যে আপনি টেলিভিশনে এ ধরনের আবৃত্তি নিয়ে প্রোগ্রাম গ্রন্থনা উপস্থাপনা করেছেন, একই সাথে আপনি ভয়েস ওভার দিয়েছেন 40টিরও বেশি বিজ্ঞাপন চিত্রে এবং ডকুমেন্টারিতে। এই যে কাজের অভিজ্ঞতাগুলো, এগুলো আসলে আপনার বেসিক আবৃত্তি চর্চা থেকে সরিয়ে এনেছে নাকি উৎসাহিত করেছে? না, আমি যেটা মনে করি যে এই সব কিছুই আসলে মূলত আবৃত্তি চর্চাকে বেস করেই। কারণ হচ্ছে যে কথাগুলো বলা হলো, অর্থাৎ এই যে বাচিক যে কোনো ধরনের আর্টের মধ্যে আমি যাই না কেন, জি, সেটা এই কমেন্ট্রি হোক, উপস্থাপনাই হোক, নাটক হোক, যেটাই হোক না কেন, তো প্রথম তো আমার কাজটা কি, প্রথম তো আমার কথা বলা, তাই না? প্রথম তো আমার এই জায়গা থেকেই শুরু। আর আবৃত্তি তো সেই জায়গাটাই, সেই ভাষা, সেই উচ্চারণ, সেই কণ্ঠ, সেই জায়গাটি নিয়েই তো কাজ করে। অর্থাৎ বেসটা আসলে যে আবৃত্তি, তারপরে এগুলো চলে আসছে। এখন সেই আবৃত্তি মূলত কবিতা, এখন নানা ধরনের আবৃত্তি হয়, গল্প থেকে নানা রকম বিষয় হতে পারে। তো যিনি করবেন সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা যে মাধ্যম আলাদা আলাদা, কিন্তু তাকে ওই জিনিসটি বুঝতে হবে, ওই বিষয়টি বুঝতে হবে যে এটি উপস্থাপনা। সেই উপস্থাপনার মধ্যে আবার নানা রকম ক্যাটাগরি আছে। যেমন এই যে এখন আমরা সরাসরি অডিও ভিজুয়াল মিডিয়া, যে অডিও আছে, ভিজুয়াল আছে, তাহলে এইখানে যে ধরনের উপস্থাপনা আপনি করছেন বা আমি কথা বলছি, কিন্তু আরেকটা তো আছে দেখা যায় না, হ্যাঁ, অডিও রেডিও, তাহলে দুটার যে পার্থক্যটা, ঠিক আছে, শুধু কথা দিয়ে বোঝাতে হবে। আবার মঞ্চের যে সরাসরি আমি করছি বা নেপথ্য থেকে করছি, সেটার যে বিষয়টি, আমি যখন নাটকের ডায়লগ বলছি তখন যেটা, আমি যখন কমেন্টারি করছি কোনো ফিল্মে, সেই ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি কোন বিষয় কি, মানে এই যে সব মেলায়, তো এই যে বিষয়টা, এই যে চিন্তাটা, এই সেন্সটা আসলে কাজ করতে। কিন্তু মূলত তো আমাকে যেহেতু কণ্ঠ নির্ভর, তাহলে আবৃত্তি যেহেতু ভাষা এবং কণ্ঠ নির্ভর বিষয়, তাহলে ওখানটা আসলে যে মেইন ওই জায়গা থেকে আসলেই এটি মানে যে আর বাধা হওয়ার কথা নয়। কিন্তু অনেকে দেখা গেল যে এটা হয়, আমরা দেখি যে আবৃত্তি বলতেই সে ওই কবিতার মধ্যে বা যে ধরনের উপস্থাপনা হচ্ছে সব জায়গায় ওই একই রকম হয়ে যাচ্ছে, বক্তৃতার মধ্যে বক্তৃতাও এরকম হয়ে যাচ্ছে। তো আসলে যারা চর্চার মধ্যে আছেন, মানে আমার অভিজ্ঞতার কারণে আমি বলছি, অবশ্যই, যে বিশেষ করে নতুন যারা আসছেন, যে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই জায়গাটা একটু পরিষ্কার থাকতে হবে, যে আমি কোন মাধ্যমে কাজ করব। মাধ্যমের কথা যেহেতু চলে আসলো, আপনাকে এই জায়গা থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বাচিক নিয়ে কাজ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে শিল্পের চর্চাও বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, কিন্তু বাচিক শিল্পে বা আবৃত্তি করে নিজেকে আসলে প্রফেশনাল জায়গায় নিয়ে যাওয়াটা আসলে কতজন পেরেছেন আমি জানি না, বাট আপনার কাছে জানতে চাইবো যে এটা কঠিন কেন, বা আসলে ওইভাবে কেন আবৃত্তি শিল্পীরা বের হয়ে আসছে কিন্তু সংখ্যায় কম, এটা কেন? না, এটা একটা ব্যাপার আছে, কারণ আবৃত্তি আসলে শিল্প হিসেবে প্রতিষ্ঠাটা আসলে স্বাধীনতোত্তর বাংলাদেশেই যে সাংস্কৃতিক যে চর্চাটা এবং দলীয় আবৃত্তির যেটা, যে মূলত 80-এর দশকের গোড়ার দিক থেকে যে শুরু হলো, তারপরেই কিন্তু এই আবৃত্তি নিয়ে ভাবনাটা হলো। তার আগে কি ছিল, স্কুল কলেজের ছোটবেলায় আমরা যেটা করেছি, তখন যে স্কুল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার একটা অংশ, আর কোনো জায়গায় দেখা গেল যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে ও একটু ভালো উচ্চারণ, সুন্দর গলা আছে, ভালো চড়া কবিতা পড়তে পারে, তো ওইটার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পার্ট হিসেবে এটা করা হতো। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল শিল্প মাধ্যম হতে পারে, ইন্ডিভিজুয়াল চর্চা ছিল, ব্যক্তিগতভাবে চর্চা করেছেন, কিন্তু মূলত স্বাধীনতোত্তর বাংলাদেশে এই 80-এর দশকের গোড়ার দিক থেকে যখন আবৃত্তি সংগঠনগুলোতে হলো, সেই সংগঠনগুলো এক ধরনের ইনস্টিটিউশনের মতো কাজ করছে, যে এটা একটা আলাদা শিল্প মাধ্যম, এবং এটা যে
আপনার কর্মশালার মধ্য দিয়ে, ওয়ার্কশপের মধ্য দিয়ে, যে এটি তখনই কিন্তু এই ভাবনাটি আসছে। এবং যে কারণের জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ তৈরি হয়েছে, নানা রকম সংগঠন তৈরি হয়েছে, এবং তার সাথে সারা বাংলাদেশে কিন্তু এটা বিস্তৃত, বিশেষ করে তরুণদের মধ্যে এটার যে একটা, আর বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা যায়। আর আবৃত্তি কবিতাটা হচ্ছে এরকম যে ধরেন যে সঙ্গে সঙ্গে মানে তার রিভলকেশনটা, ফিডব্যাকটা সাথে সাথে পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায়। মঞ্চের যে যেমন একটা নাটকের ওটা সব পুরোটা যাওয়ার পরে তারপরে ওকে তারপরে ভেবে চিনতে, তারপরে একটা সঙ্গীতের সুর এবং সব মেলায় ও ভেতরে অনুভূতির যে জায়গা, কিন্তু আবৃত্তি কিন্তু একবারে তাৎক্ষণিক রিয়াকশনটা পাওয়া যায়। তো যাই হোক, তো এখন এই যে প্রফেশনাল এই চেষ্টাটা কিন্তু সবাই, আমরাও যারা প্রথম দিকে সংগঠক বা এখনো করে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু মানুষের মধ্যে যে এইটার কোনো ইয়ে নেই। যেমন রাষ্ট্রীয় ভাষায় আবৃত্তি পদক দেওয়া হয়েছে, 21 পদক আবৃত্তি দেওয়া, স্বাধীনতা পদক দেওয়া হয়েছে আগে, এবং এখন শিল্পকলায় নানা রকম কথা হচ্ছে যে শিল্পকলা ইন্ডিভিজুয়াল আবৃত্তি বিভাগের জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম সেই 90 দশক থেকে হয়ে আসছে। শেষ পর্যন্ত গত কিছুদিন আগ পর্যন্ত, গত প্রায় বছর 10 আগে, যে এটা একটা অন্য নৃত্য এবং সঙ্গীত বিভাগের সঙ্গে আবৃত্তিটাকে এবং আবৃত্তি বিভাগ এটা যুক্ত হয়েছিল, কিন্তু এখন দেখলাম আবার নতুন করে যে ওই নামটার এখন নাই, অনেক কথা হচ্ছে। যখন যে আবার মানে পুনর্গঠিত হয়েছে শিল্পকলা বিভাগগুলো, সেখানে আবৃত্তি নামটা নেই। তো এগুলো নিয়ে অনেকে কথা বলছে। তো এই সব মিলায় ধরেন তারপরে রেডিও, টেলিভিশন, এতগুলো টেলিভিশন, এখন বিটিভিতে এক সময় একটা নিয়মিত অনুষ্ঠান ছিল আবৃত্তি, সুবর্ণোচ্চারণ, তার আগে অন্য নামে হচ্ছিল, ছন্দে আনন্দে, এরকম নানা রকম আনন্দে ছিল। তা এখন তো মানুষ কিন্তু এখনো পর্যন্ত যে প্রফেশনালি নেওয়ার জন্য সেই চেষ্টাটা চলছে। হ্যাঁ, কিন্তু সরাসরি আবৃত্তি প্রফেশনালি না নিলেও কিন্তু আবৃত্তির যারা চর্চা করেছে লোকজন, তারা কিন্তু কি করেছে, তারা কিন্তু বিভিন্ন যে অন্য মাধ্যমের কথা যে বললেন আপনি, যেহেতু সরাসরি মাধ্যম নেই, তারা সেই সমস্ত মাধ্যমে কিন্তু আমি জানি যে বাংলাদেশের যে নিউজকাস্টার এই যে যারা, তার অধিকাংশই কিন্তু কোনো না কোনো আবৃত্তি সংগঠনের সাথে ওয়ার্কশপ করে। এখন তো নিউজের জন্য আলাদা করেই আবার যে অনলাইন যেহেতু আবৃত্তি আমাদের একদমই উপস্থাপনা, যেমন আবৃত্তির সঙ্গে কিন্তু একসময় উপস্থাপনার কোর্সটা কিন্তু আবৃত্তি থেকেই এসছে। তো সেখানে কিন্তু প্রফেশনালি কিন্তু এই আবৃত্তি থেকে যে বিভিন্ন মাধ্যমে শাখায় যারা চলে গেছে, তারা কিন্তু প্রফেশনালি নিয়েছে এবং তার বেসটা কিন্তু আবৃত্তি, ঠিক আছে। কিন্তু কেবল আবৃত্তিটা ওইভাবে আসলে বাংলাদেশে কেউ প্রফেশনালি এখনো পর্যন্ত মানে ওইভাবে চর্চাটা হয়নি। তবে আমরা কিন্তু আমি আশাবাদী যে এটা, যে অবশ্যই যে এইটা সকল যারা মাধ্যম আছেন, যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, তারাও যদি এটা বিবেচনা করেন, যে আবৃত্তি কেবল একটা ধারণা আছে মানুষের মধ্যে, একটা কবিতা পড়লেই হয়ে যায়, আবৃত্তি হয়ে যায়, কিন্তু আসলে তো সেটা নয়। কিন্তু নিজে যখন পড়তে যাবে তখন বুঝবে যে এটা হলো না, যখন রিপারকাশন দর্শক শ্রোতার কাছে যখন বিষয়টা যে অনেক বড় এবং অনেক বিশাল, সেটা আসলে আমরা সবাই জানি। যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার একটা আবৃত্তি দিয়ে আজকের প্রথম ঘন্টাটা শেষ করতে চাই। একটু কোনটা শুনবো? শেষ পর্যায়ে শেষ কবিতাটাই পড়তে হবে। তাহলে রবীন্দ্রনাথ না বললে তো হয় না। কবিতার অনুষ্ঠান যদি রবীন্দ্রনাথ না বলি, তো রবীন্দ্রনাথের কবিতা দিয়েই শেষ করি। সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধা এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পর পারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায়
কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেকে ফেরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকে হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছে ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিন ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণে গগনে ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ভীষণ সুন্দর স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, আমাদের আমন্ত্রণ রক্ষার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাদেরকেও ধন্যবাদ এবং মাছরাঙ্গা টেলিভিশনকেও ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছে এবং আমার এই অসংলগ্ন অসংযত একটু এলোমেলো কথা যারা এতক্ষণ ধরে শুনলেন তাদের প্রতি বিশেষভাবে আমার কৃতজ্ঞতা।